জিয়ার সন্তান তারেক রহমান, খালেদা জিয়া সন্তান তারেক রহমানের আক্কল জ্ঞান আছে, সে রাজনীতি জানে, সে দেশপ্রেম জানে। যদি আমি জিয়া ভাই জিজ্ঞাসা করি, আপনি তারেক রহমানকে আমি আর আপনি ব্যক্তিগতভাবে না জানলেও আপনি তো আমারে বলেন তো, তারেক রহমান এটা জেনে শুনে তারপরে এই আমির খসরু আর সালাউদ্দিনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এত একটা মন্ত্রণালয় উনি এই দায়িত্বে দিচ্ছেন, আপনি এটা মনে করেন? না, মনে তো করি না বলেই তো, সেই জন্যই তো অবাক যে একটা মানুষের যদি তার যদি আপনার উইকনেসেস গুলি আপনার জানা থাকে, যে আপনি জানেন যে ফাংশন করতে পারে না। তবে একটা জিনিস কি, যে এখন তো ধরেন 17ই ফেব্রুয়ারি সরকার গঠন করেছে, আজকে হলো আপনার জুলাই মাসের 8 তারিখ। আপনি যদি আজকে এই 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 কি বলে আপনার 5 মাসের মধ্যে যদি আমি ইভ্যালুয়েট করতে চাই, তা আসলে যদিও আমরা করছি না, এটা আমরা এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো যে আমরা বারবার ওনাকে স্মরণ করিয়ে দেওয়া যে you don't have the right people with you, you have the wrong people with you, so find out the right people. ভাই আমি আপনাকে এখন একটা ভিডিও দেখাবো, এনজয় করেন ভিডিওটা। না না না, আমি ভুল ভিডিও দিচ্ছি। আমি আপনাদেরকে একটা ভুল ভিডিও দিচ্ছি। 1 সেকেন্ড ভাই, আমাকে 1 সেকেন্ড সময় দেন। তো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আমি আর আপনি 2 দিন আগে কথা বলেছি। কথা বলার পরে আমি আরো কিছু ভিডিও, আরো কিছু প্রুফ আমার কাছে এসছে, এবং এটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছে। উনি বলছেন নাম্বারটা 10 না, নাম্বারটা 8। সবকিছু আলোচনার পরে আজকের দিনের আজকে একটা ঘটনা ঘটছে, আজকের এটা নিয়ে আমি একটু দেখাতে চাচ্ছি। এই যে সিজু আসলো, ক্যাপ পরা ছেলেটা, এই ছেলেটার সাথে হ্যান্ডশেক করবে, এই যে ক্যাপ পরা আরেকজন এসে গুলি করে দেয়, তারপরে 2 জনই গুলি করেছে, শান্ত যে অ্যারেস্ট হয়েছে ও গুলি করেছে। এই হচ্ছে ঘটনা। জিয়া ভাই, যে লোকটাকে গুলি করছে সে কিন্তু যুব দলের নেতা, মিরপুরের। এখন এই ধরনের ঘটনা দিনে দুপুরে ঘটে, সন্ধ্যায় ঘটে, রাত্রে ঘটে। এখন আর অপরাধ করার জন্য, ধর্ষণ করার জন্য সন্ধ্যা লাগে না। এখন আর ধর্ষণ করার জন্য লোকচক্ষুর অন্তরাল লাগে না। যে কোনো জায়গায় ট্রেনে ধর্ষণ করে দিলেই হলো, গুলি করে দিলেই হলো। এরপরেও স্বরাষ্ট্রমন্ত্রী বহাল তবিয়তে আছে। এরপরেও স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে গিয়ে নির্লজ্জের মতো চৌরাস্তার মধ্যে পেশ করতে বসে যায়। তো তাইলে নিয়োগকর্তা কি এগুলো দেখে না, আপনার মনে হয়? তো আমি আবার প্রিভিয়াস কোয়েশ্চেনে ফিরে যাই। তারেক রহমান, তাকে আমরা ব্যক্তিগতভাবে না জানলেও অ্যাকর্ডিং টু হিজ পার্সোনালিটি এবং পোর্টফোলিও এত কিছু জানার পরেও আপনি কি মনে করেন উনি সালাউদ্দিন এবং আমির খসরু মাহমুদের নিয়োগকর্তা? এটা তো আমি আমার সাদা দৃষ্টিতে তো আমার বলতে হয় উনিই তো নিয়োগকর্তা, কিন্তু এর পেছনে যদি কেউ থাকে সেটা তো আর ভাই আমি যদি জিয়া ভাই আমি জানি আমি আপনাকে $1 মিলিয়ন একটা কোশ্চেন কইরা আপনার হট সিটে বসাই দিচ্ছি, আমি এটা বুঝি ভাই। কিন্তু এমনি আপনি যদি অনুভূতি ধরেন আমার আর আপনার টেলিভিশনের ইন্টারভিউ ভুলে যান, তারেক রহমান এই লোককে জেনে শুনে বুঝে নিয়োগ দিয়েছে, এটা কি আপনার আমার ডক্টর নসেরের বিশ্বাস করতে হবে? বিশ্বাস করা কঠিন। ডক্টর নসের, আপনি আমি জিয়া, আমরা তারেক রহমানকে ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু ওনার পার্সোনালিটি দেখি, ওনার কাজকর্ম কথাবার্তা শুনি। উনি জিয়ার সন্তান, উনি বেগম জিয়ার সন্তান। উনি সালাউদ্দিনের টোটাল পোর্টফোলিও ওনার সামনে আছে।
ডিজিএফআই ওনাকে ব্রিফ করেছে, এনএসআই ব্রিফ করেছে, সিআইডি ব্রিফ করেছে। এরপরেও আমি, আপনি, ব্রিগেডিয়ার জিয়া এবং জনগণ আমাদেরকে বিশ্বাস করতে হবে যে তারেক রহমান এই সালাউদ্দিনকে এই পজিশনে বসিয়েছে এবং আজ পর্যন্ত সে বহাল তবিয়তে আছে এবং সংসদে গিয়ে সে লেকচার দিচ্ছে। এটা কি বিশ্বাস করতে হবে যে ওনার নিয়োগকর্তা তারেক রহমান? এখন আমি ওই ব্রিগেডিয়ার জিয়া সাহেবের সাথে একমত। অ্যাপারেন্টলি তো আসলে এটা নিয়োগকর্তা তারেক রহমান। এখন এটার পিছনে কারা কলকাঠি নাড়ছে সেটা তো আসলে অন দ্য স্ক্রিন বলাটা খুব মুশকিল। তবে আমরা এগুলো সব ভুলে যেতে রাজি আছি। তারেক রহমান সাহেব যদি নসর ভাই এই বিপদে পড়েন না। জামাতের আমি শফিক রহমান বলছিল যত আকাম কুকাম করছে মাফ করে দিচ্ছি। শফিক রহমানের 14 গোষ্ঠী ধৌত করা হয়েছে, বলা হয়েছে কইরা তুই কাটা মাফ করা। এই রিস্ক আপনি নিয়েন না, আমি নেব না, আপনিও নিয়েন না, ব্রিগেডিয়ার জিয়াও নিবে না। একটা কথা নসর ভাই, আমি আর আপনি নর্মাল কনভারসেশনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হয়েছে যে জাহাঙ্গীরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বসাইছে কে? বুইড়া হাবড়া দামড়া মুখতে গেলে পায়খানা ফিরা দেয়, এই লোকরে বসাইছে কে? আপনি কি কখনো 18 মাসের শাসন আমলে একটা বারের জন্য দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস জাহাঙ্গীরের বসায়া কইছে আইন শৃঙ্খলা পরিস্থিতি তুমি সামলাও কেমনে? ভিডিও, কোন একত্রের ছবি কোন জায়গায় দেখছেন মিডিয়াতে? না। অথচ জাহাঙ্গীর আর ওয়াকার ছবি তুলো আছে, ওয়াকার বসে বসে জাহাঙ্গীরের লেকচার দেয়, এমন ভিডিও আছে। তাইলে দেশটা চালাইছে কে, ইউনূস না ওয়াকার? ওই যে অ্যাপারেন্টলি ইউনূস সাহেব চালাচ্ছে, পিছনে বাকিরা ভাই 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 অ্যাপারেন্টলি কি প্রধানমন্ত্রীর ডেজিগনেশনটা, প্রধান উপদেষ্টার ডেজিগনেশনটা ইউনূসের ছিল, এই জন্য দায়ভারটা তার ঘাড়ে। আমি জানি দিস ইজ দ্য প্রটোকল, দ্য ওয়ে ইট শুড বি। কিন্তু একটা কথা আমরা সবসময় বলি, দ্য রিয়ালিটি হ্যাপেন বিহাইন্ড দ্য সিন, পিছনে। এখন একটা কথা, আপনারা সার্জারি করাইতে অপারেশন রুমে নিতেছেন, যে সার্জারি করে একটা সাহেব মুখের মধ্যে একটা মাস্ক পরে সামনে এসে লোকজন রে কয় আপনার রুগীকে আমি ঠিক করে দেবো, অসুবিধা নাই। কিন্তু ওই হালাই আসলে সার্জারি যাবে কি জানে না, এটা কি আমরা জানি নাকি? আমরা কি ওর মেডিকেল ক্রেডেনশিয়াল দেখছি? ও মুখের মধ্যে একটা মাস্ক দিয়ে সামনে আইছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস আর তারেক রহমান মুখের মধ্যে একটা মাস্ক দিয়ে বয়ে রয়েছে, প্রধানমন্ত্রী আমরা প্রধান উপদেষ্টা, কিন্তু পিছনে অপারেশন থিয়েটারে কি হয় এটা আমরা কেমনে জানি? বাস্তবতা, জেনারেল জাহাঙ্গীর যখন স্বরাষ্ট্র উপদেষ্টা, কোন একটা জায়গায় যে প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে একত্র বসে কথা বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূস অসন্তোষ জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে ধমক দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে এই কথা বলেছে। অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস আইজি বাহারকে ডেকে বকাবকি করছে, দায়িত্ব পালন করছো না কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস বিডিআর এর ডিজিকে ডেকে ধমক দিয়েছে। এ ধরনের কোথাও কোন ছবি, কোন প্রেস কনফারেন্স, কোন ভিডিও চোখে কি কোথাও পড়ছে? না, এটা পরে নেই। এবং এটার কারণে কিন্তু আমি নিজেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর বিরক্ত ছিলাম। আপনার টকশোতে এর আগেও আমি কিন্তু এটা বলেছিলাম যে উনি কেন এগুলো করছেন না, ওনার দায়িত্বটা উনি কেন পালন করছেন না, বা এই যে এদেরকে দিয়ে যে দায়িত্বগুলো দিয়েছেন এদেরকে ফিডব্যাকটা উনি কেন নিচ্ছেন না, এদেরকে উনি কেন এদেরকে জবাবদিহিতার আওতায় আনছেন না। এটা কিন্তু আপনার টকশোতে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় ছিল তখন কিন্তু আমি বলেছিলাম এটা। ওকে ডক্টর নওশাদ, আমি আপনার কাছে ব্যাক করবো। ব্রিগেডিয়ার জিয়া, আমি যে প্রশ্নগুলো ডক্টর নওশাদকে করছি, এই প্রশ্নগুলো কি ইররিলেভেন্ট নাকি আপনার কাছে রিলেভেন্ট মনে হয়? না, এই যে মানে এর থেকে রিলেভেন্ট কোশ্চেন তো আর হইতে পারে না ভাই। আর একটা আপনি যে বললেন যে এই যে নিয়োগকর্তার ব্যাপারটা, আমি আপনাকে জাস্ট 2 সপ্তাহ আগের কথা বলি। আমার সঙ্গে এক ভদ্রলোকের দেখা হলো, উনি বেশ একটু বিভিন্ন রকম রাজনৈতিক মহলের সাথে যোগাযোগ রাখেন। উনি বলতেছেন, স্যার আমার এটা তো বিশ্বাস হচ্ছে না, কথাটা কোট আনকোট আমি বলি, আমার একটা জিনিস বিশ্বাস হচ্ছে না। কি বিশ্বাস হচ্ছে না? বলে যে আমার কাছে একজন লোক এসে বললো যে ভাই আপনি একটা ভালো এমপির নাম দেন আপনাদের দলের, যে যাকে আমরা নৌমন্ত্রী হিসেবে বানাইতে পারি। বলে তুমি কিভাবে নৌমন্ত্রী বানাবা? মন্ত্রী বানাবে তারেক সাহেব। বলে ওই সেটা আপনার ব্যাপার, সেটা আপনার চিন্তা নাই, আপনার নাম দেন,
যাকে না বানানো যায়। বলে তুমি কেমনে করবা এটা? বলে তার ইন্ডিয়ার সাপোর্ট থাকলেই সে হয়ে যাবে। দিস ওয়াজ হিজ ওয়ার্ড, যে ভারতের যদি সমর্থন থাকে তাহলে সে হয়ে যাবে। ভাই জিয়া ভাই, আপনার কথাটা আমি এর আগে শোতে আপনি বলেছেন। এখন আপনাকে আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে কৃতিত্বের সাথে আপনাকে অভিনন্দন জানিয়ে আমি একটা কথা বলছি। সেম প্রপোজালটা আমার সাথে গত 2 দিন ধরে হচ্ছে, সেম প্রপোজাল, এবং এই সোর্সটাকে আমি খোঁচা মেরেছি যে এই নিয়োগকর্তাটা কোন জায়গা থেকে। আমি দেখি জেনারেল ওয়াকার এবং ভারতীয় হাইকমিশন। জেনারেল ওয়াকার ফার্স্ট, যেই সোর্স আমাকে অ্যাপ্রোচ করেছে তাদের সরাসরি সোর্স জেনারেল ওয়াকার। দ্বিতীয় সোর্স ভারতীয় হাইকমিশন। তাইলে নিয়োগকর্তা বাংলাদেশের তারেক রহমান না, সরকারের নিয়োগকর্তা সেনাপ্রধান এবং ভারতীয় হাইকমিশন। এখন সত্যিকার অর্থে যদি আমরা বুঝতে চাই যে আমাদের নিয়োগকর্তা যারা, তারা নিয়োগ দেয় ভারতের কাছে জিম্মি হয়ে থাকা লোকজনরা, তাদেরকে সচিব বানায়, তাদেরকে বিচারক বানায়, তাদেরকে এমপি বানায়, তাদেরকে মন্ত্রী বানায়। এরা চাইলেও এফেক্টিভ হবে না, এরা চাইলেও এফেক্টিভ হতে পারবে না, এরা চাইলেও দেশপ্রেমিক হতে পারবে না। এখন $1,000,000 কোয়েশ্চেন, যেটা নওশের বলেছে, ডক্টর নওশের, আমি এই কথাটাকে যদি বলি যে যাকে দ্বারা আমি ভূত ছাড়াবো সে নিজেই ভূত। আমরা সামনে একটা কাঠের পুতুল বসায় রাখছি ডক্টর মোহাম্মদ ইউনূস নাম দিয়ে, তারেক রহমান নাম দিয়ে, কিন্তু মুখের মধ্যে একটা মাস্ক পরে বলে অপারেশন ঠিক আছে, 2 ঘন্টা পরে বলে রোগী মারা গেছে। সেই বেটা মাস্ক পরে আসলে তার আর দেখাশোনা নাই, ওই কুত্তবাচ্চা আসলে ডাক্তার ছিল কিনা কে জানে। দশটা পড়বে কার জানেন? ডক্টর নওশেরের, কারণ তার মুখে মাস্ক নাই। তাহলে ধরে মানুষ কি লাইব, ওই বেটা কি চিকিৎসা করছোস? আমারে মারেন কেন? আমি তো চিকিৎসা করি না, সার্জারি করছে অন্য একজন, ওই বেটা আর নাই, হেঁকে জেগা। তাইলে যাদেরকে নিয়োগ দিয়েছে তারা ভারতের জিম্মি। নিয়োগকর্তাকে আমরা সামনে বসে রাখছি, তারেক রহমান নিয়োগকর্তা, কিন্তু তারেক রহমানের এর কোনো ধারণাও নাই। তারেক রহমান সংসদে গেলে তার কথাও কইতে দেয় না, পাশের থেকে মাইক্রোফোন থামাই অন্য একজনের কথা কয়। একটা কথা আছে, আপনাদের দুইজনকে বলি, মানুষ মরার আগে উইল কইরা যায়, উইলে লেখে আমার মৃত্যুর পরে আমার জায়গা জমি এইভাবে ভাগ হবে, একটা উইল কইরা যায়। তারেক রহমান তারেক রহমান মাত্র প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু গেজেট পাস হয়ে গেছে তারেক রহমান না থাকলে অমুকে অমুকে তারেক রহমানের দায়িত্ব পালন করবে। এটা কিসের লক্ষণ? এটা লক্ষণ হইতেছে তারেক রহমানের সরার দরকার নাই, তাকে সরানো হবে। আমি যদি সাবজেক্টটাকে এভাবে ইন্টারপ্রেট করি, ব্রিগেডিয়ার জি, আমি কতটা ভুল হব? না, উত্তরাধিকার ঠিক করে রাখা আছে, অথচ উত্তরাধিকার করার মতো সময়ও হয় না, কেউ করতেও বলে নাই, তাইলে করছে কেন? এটা কিসের সিগন্যাল? তারেক রহমান সরতে না চাইলেও সরানো হবে, উত্তরাধিকার করে যাও। একটা চেইন অফ কমান্ড তৈরি করে রাখতে হবে। আমি যে জায়গাটা হিট করতে চাচ্ছি ব্রিগেডিয়ার জিয়া, আমি আপনাকে জানতে চাই, উত্তরাধিকার তৈরি করার মানুষ কখন করে? 80-90 বছর বয়সে। আমার শ্বাসকষ্ট, আমার বুকে ব্যথা, আমার ডায়াবেটিক্স, আমি এখন মইরা যাবো। তারেক রহমান মাত্র প্রধানমন্ত্রী হয়েছে ফেব্রুয়ারি মাসের 17 তারিখে। তারা এই মুহূর্তে উত্তরাধিকার তৈরি করার কি কোনো দরকার আছে? ছিল না। না, তবে রাষ্ট্রের একটা সিস্টেম আছে যে আপনি যদি কোনো কারণে অনুপস্থিত থাকেন তাহলে সামবডি শুড বি ডিক্লেয়ার্ড। সংসদে যেটা হয়, সংসদীয় রীতিনীতিতে, যে সংসদে যদি প্রধানমন্ত্রী অনুপস্থিত থাকে তো তার পক্ষে বক্তব্য একজন দেয়, দ্যাট ডাজ নট মিন উনি দায়িত্ব পালন করবে। আমাকে আরো একটা কথা বলেন, বাংলাদেশের কনস্টিটিউশন কি বলে? আপনি সংস্থা, ওকে, আপনি কি জানেন বাংলাদেশের এর আগের প্রোটোকল কি ছিল? আমি এরশাদ সাহেবের সময়ের কথা বলি এবং বেগম জিয়া
এরশাদ সাহেবের সময়ের কথাটা বলি, আমি সরাসরি জানতাম। এরশাদ সাহেব যখন বিদেশে যেতেন, আপনি কি জানেন, উনি স্ট্যান্ডিং অর্ডারে ওরালি বইলা যাইতেন, ইমার্জেন্সি কোনো কিছু হইলে মওদুদ আহমেদ অথবা স্পিকার অথবা অমুক আমার হইয়া ইমার্জেন্সি সিদ্ধান্ত নিবে, but that individual have to consult with me first, get my discretion or my opinion, then he is going to make a decision. আজকাল তো প্রধানমন্ত্রীর এই উত্তরাধিকার দরকার নাই তো ভাই, তিনি সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে উনি যোগাযোগ করতে পারেন। তাহলে এই গেজেটটা কেন করা হইলো ভাই আপনার মনে হয়? এই গেজেটটা এটা ভাই জিয়া ভাই, এই গেজেটটা এটা মিন করে কিনা, উনি যেতে না চাইলে ওনাকে সরানো হবে, মানে অথবা উনি অলরেডি কমায় আছেন, সুতরাং তাড়াতাড়ি উত্তরাধিকার ঠিক করে নি। ঠিক করেন। ডক্টর নওশাদ, আমি ব্রিগেডিয়ার জিয়া যে কথাটা বললাম, আপনি কি এটার উপরে অন্য কোনো মত আছে আপনার? না, সবার আগে আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই যে আপনি যে গেজেটের কোশ্চেনটা উঠাইছেন। বাংলাদেশে আমি এখন পর্যন্ত কোনো এমন কোনো বুদ্ধিজীবী আমি দেখলাম না যারা এটা নিয়ে কোনো কথা বলছে, কোনো টক শোতে বা ইয়াতে, যে এই বিষয়টা নিয়ে কোনো কথা বলছে যে একজন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার থাকতে মানে সে এখনো সুস্থ সবল জীবিত আছে, এখন কি জন্য এরকম গেজেট কেন পাস করতে হইলো, এটা আপনি প্রথমে এটা উত্থাপন করলেন। এটার জন্য আমি আপনাকে অভিনন্দন দিতে চাই আর কি। ওকে, বাট আপনার অভিনন্দন আমি গ্রহণ করলাম। অন দ্য আদার হ্যান্ড আপনার কাছে আমি জানতে চাই, এই মুহূর্তে তারেক রহমান নব্য বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং উনি বয়সে দিক থেকে শারীরিক দিক থেকে উনি যথেষ্ট ফিট আছেন এবং ভালো আছেন। এই মুহূর্তে উত্তরাধিকার নির্বাচন অথবা ওনার অনুপস্থিতি, এই ধরনের কোন কনভারসেশনের কোনো দরকার নাই, গেজেট হওয়া তো দূরে থাক। কিন্তু এই গেজেট হওয়ায় কি এটা প্রমাণ করে কিনা যে তারেক রহমান থাকুক না থাকুক ওনাকে সরানো হবে? সরানো হলে কে কি দায়িত্ব পালন করবে আগে লেখায় নাও, অথবা উনি কমায় আছে তা ছুটানো হবে। ব্যাপারটা যদি এইভাবে কেউ চিন্তা করে সেটা কি ভুল হবে? না, এটা মোটেই ভুল হবে না, কারণ এটা তো জনমনে সন্দেহ দেখা দিচ্ছে। হ্যাঁ, জনগণের মনে তো জিনিসটা সন্দেহ দেখা দিচ্ছে যে কেন এরকম গেজেট কেন পাস হয়। এর আগে তো শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তার এর সময় এরকম কোনো গেজেট পাস হয় না, বা এর আগে যখন খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন তখন তো এরকম কোনো গেজেট পাস হয় না। তখন তো যে নিয়ম রীতি যেটা ছিল যে প্রাইম মিনিস্টার অনুপস্থিত থাকলে স্পিকার তার পক্ষ হয়ে কাজ করবে, এরকম একটা সিস্টেম ছিল, বা প্রেসিডেন্ট থাকতেন, বা এটা একটা কিন্তু এখন একটা গেজেট একটা পাস হয়ে গেছে যে বিষয়টা, এটা অবশ্যই একটা সন্দেহ উদ্রেক করে। এবং এই কারণে আমি অবাক হচ্ছি যে দেশের যারা বুদ্ধিজীবী আছেন বা সবাই তো আওয়ামী লীগের গু খাওয়া না, সেখানে তো ভালো মানে সুস্থ মন মানসিক লোকজন আছে, ওনারা কেন নীরব আছেন বিষয়টা নিয়ে, ওনারা কেন এটা নিয়ে প্রস্তুত তুলছেন না, এটা আমি অবাক হয়েছি। আমি ব্রিগেডিয়ার জি আপনাকে আমার এক দর্শকের একটা কথা বলবো। ভদ্রলোকের নাম কাজল সাহেব, উনি জানতে চাচ্ছে যে পরিপূর্ণ স্বাধীন হতে ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ অপরিহার্য কিনা, এর বাইরে আর কোনো অপশন আছে কিনা। আপনি ওনার উত্তরটা দেন, কিন্তু আমরা ওই সরকারের কিভাবে সলভ করবে এই দিতে চাই না। এটার একটু উত্তর আপনার কাছে আছে কিনা? এটা ভারত থেকে স্বাধীন হওয়ার জন্য যুদ্ধ করার প্রয়োজন নাই। এই যুদ্ধটা হবে অন্তর্মুখী যুদ্ধ। আমি এটা বহির্মুখী যুদ্ধ না, এটা অন্তর্মুখী যুদ্ধ। সেটা হচ্ছে আপনি ভারতের যে দালালগুলি আছে, এই দালালগুলিকে আপনি খুঁজে, এই যুদ্ধটা দরকার। এই দালালগুলিকে প্রথমে সরিয়ে দেওয়া এবং এগুলি একবারে পুরা সরিয়ে তাদের মুখোশ উন্মোচন করা, এটাই খুব জরুরি দরকার। আমি আপনাকে যদি একটা কথা জিজ্ঞাসা করি, ব্রিগেডিয়ার জি, ইউ আর এ মিলিটারি পার্সোনাল, আমার কথাটা আপনি পছন্দ করতেও পারেন নাও করতে পারেন। বাংলাদেশ আর্মির কোন মেজর বা লেফটেন্যান্ট কর্নেল, যে কোনো একটা ইনফ্যান্ট্রির একজন সিও, সে যদি 4-5 জন স্কোয়াড করে যদি বলে একেবারে বাছা 10 ইন্ডিয়ান দালাল ইনক্লুডিং সালাউদ্দিন আর আমির খসরু, যদি বলে এ ধরনের 20টা লোকে গুলি করে ফেলাই দিয়ে আসো, কোন অনুমতি নাই, আর্মির আইন ভাঙ্গা এই 20টা মাদার চোদ্দের জাস্ট গুলি ঢুকাইয়া দাও। ওই সিও সাহেব মায়ানমারে পালায় গিয়া চীনে ঢুকা গেল। মানে ভাই আমি করে কই না, যদি করে আপনার মনে হয় না ভারতীয় সব মাদার চোদ্দা ভারতের বর্ডার ক্রস করবে? আমি আপনার প্রশ্ন জানতে চাচ্ছি জিয়া ভাই, কোন ইনফ্যান্ট্রি সিও যদি এই কাজটা করে। এটা তো শোনেন, আমি আপনাকে বলি,
আমার সেনাবাহিনীতে আমার চাকরির সুবাদে আমি কিন্তু এরকম অনেক কিন্তু এরকম গাটস মানে সত্যিকার অর্থে সাহসী অফিসার দেখেছি, যারা কিন্তু এই ধরনের মানে আউট অফ দ্য ওয়ে কাজ করার ক্ষমতা রাখে, সাহস রাখে, এবং তার লজিক কি